আমার সাথে আমার মায়ের খুশির মুহূর্ত তৈরি হয় মোর বিনা ওঠে কোন। খুব অনেস্টলি স্পিকিং সেটা গান বাজনার মাধ্যমে। মাঝে মাঝে যখন খুব অসহায় লাগে তখন মনে হয় সারা জীবন মায়ের মেয়েটি হয়েই থাকি আর কি। একটা বাজে দিক ভীষণ মা জেদি, সেটাও বোধহয় আমি পেয়েছি, কিন্তু ভালো মন্দ সব মিলিয়েই আমি মায়ের মেয়ে। দোষে গুণে মিলিয়ে মানুষ, সুতরাং আমার মায়েরও বেশ কিছু দোষ বেশ কিছু গুণ সবই আছে, কিন্তু মা তো মায়ের সবটাই আমার কাছে ভীষণ প্রিয়, খুব স্বাভাবিক। মায়ের বেশ কিছু দোষ আমি পেয়েছি। চেহারাগত দিক থেকে বলতে গেলে সবার আগে বলি মায়ের ধাতটা আমি পেয়েছি, যেটা কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারি না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে মা ভীষণ ভালো রাঁধতে পারেন। সেটার এক অংশ বোধহয় আমার মধ্যে একটা ন্যাক আছে রান্নার। আমি জানি না আমি কেমন রাঁধতে পারি, কিন্তু একটা ইচ্ছে আছে ভালো ভালো রান্না করে মানুষকে খাওয়ানোর, সেটা একটা ইচ্ছে। গানের জায়গাটাও মায়ের থেকে পাওয়া। মা অসম্ভব ভালো গান করতে পারতেন। আমি হয়তো সেই ভালোবাসাটাও গানের প্রতি মায়ের থেকেই পাওয়া, এবং অবশ্যই আমার বাবার থেকেও পাওয়া বলা যেতে পারে, হোয়াট এভার। আর মায়ের একটা বাজে দিক ভীষণ মা জেদি, সেটাও বোধহয় আমি পেয়েছি। এগুলো না থাকলে বোধহয় আরেকটু ভালো হতো, কিন্তু ভালো মন্দ সব মিলিয়েই আমি মায়ের মেয়ে। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল এবং মা মোটামুটি সংসারের সমস্ত কাজকর্ম সামলে নানান দিকে, সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু একসাথে করার পরেও আমাদের দিকে নজর দিতে বিন্দু মাত্র ভুলতেন না। ভোলা তো দূরস্থ, মানে আমরা জমের মতো ভয় পেতাম মাকে, খুব সমীহ করতাম। ভয় বললে বোধহয় অন্যরকম শোনায় কথাটা, খুব সমীহ করতাম। সেই সমীহটা হয়তো আমি আমার সন্তানের থেকে আশা করি এবং সেইভাবে চলার চেষ্টা করি। আমার জীবনটা অন্যরকম, আমার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের ধরনটা অন্যরকম। আমি এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করি এবং সব থেকে বড় কথা ঘর বাইরে অন্যরকমভাবে সামলাচ্ছি। প্রত্যেকের ব্যস্ততা আলাদা আলাদা হয়, খুব স্বাভাবিক। আমার ব্যস্ততাটা অন্যরকম হওয়ার সত্ত্বেও পরিবারের প্রতি যে একটা অ্যাটেনশন, সেটা আমার মায়ের থেকে পাওয়া। আমার মা সবসময় বলেন যে নিজের সংসারের জন্য করবি না তো কার জন্য করবি। কথাটা বোধহয় ভীষণ সহজ সরল শুনতে, কিন্তু এটা বোধহয় ভীষণ কঠিন জীবনে মেনে চলা। সেটা আমি সবসময় ভাবি যে খুব ছোট্ট একটা ঘটনা, এটা প্রত্যেক মানুষের জীবনে হয়, সেটা হচ্ছে কাজের লোকের সমস্যা। প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যাই বড় বড় কাজ ছোট ছোট কাজ করে থাকি না কেন, এই সমস্যাটা বোধহয় প্রত্যেক মহিলাকে বাড়িতে সামলাতে হয়। সেই সময় মনে হয় ধুর, আমি গান বাজনা করবো না, এইসব কাজ করে বেড়াবো। কিন্তু তখন মায়ের কথাটা ভীষণভাবে মনে হয় যে আমার সংসার, আমার পরিবার, তার জন্য করার দায়িত্ব আমার, এবং সেটা ভালোবেসে করতে হবে। যে কোনো কাজ আমার নিজের লোকেদের জন্য ভালোবেসে করতে হবে, তাহলে আর তাতে কোনো কষ্ট থাকে না। প্রত্যেক মানুষের কাছেই বোধহয় তার মা আদর্শ। আমার কাছে ব্যতিক্রমী কিছু নয়। আমার মা আমার কাছে শক্তির উৎস। কারণ আমি যখনই জীবনে ভেঙে পড়েছি, যখনই জীবনে চলার পথে ঠুক্কর খেয়েছি, সব সময় যে মায়ের সঙ্গে একটা জেনারেশন গ্যাপ তো নিশ্চয়ই আছে। মা যে সময়কার মানুষ, আমাদের এই সময়টা একেবারে অন্যরকম। অনেক কথা হয়তো মাকে শেয়ার করতে পারি না, কিন্তু মা বলেই বোধহয় সব কথা বুঝতে পারেন। সেটা আমি মা হবার পর বুঝতে পারি যে কিছু অব্যক্ত কথা, কিছু চোখ দেখে বুঝতে পারা সন্তানের, এই বিষয়গুলো ভীষণভাবে মায়ের কাছ থেকে পেয়েছি। তাই এতটা একটা অবলম্বন, বিশেষত 17 বছর বয়সে আমি বাবাকে হারিয়েছি। আমার যখন 17 বছর বয়স, ক্লাস 11-এ পড়ার সময়, তো সেই সময়টা থেকে আমার মাথার উপর থেকে ছাদ চলে যাওয়া এবং আমার মায়ের আমাকে এবং আমার দাদাকে আঁকড়ে ধরা এবং এইভাবে বড় করা, আমি জানি না মানে আর কোনো মা সেভাবে পেরেছেন কিনা আমি জানি না। ভীষণ ইমোশনাল হয়েই হয়তো এই কথাগুলো বলছি। সব মারাই হয়তো ততখানি স্ট্রং, তাদের সন্তানের ক্ষেত্রে ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, কিন্তু আমার মায়ের ক্ষেত্রে দেখা আমার বিষয় যেটা সবার আগে চোখে পড়ে, সেটা হচ্ছে শক্তি। মা সত্যি একটা শক্তির উৎস, পজিটিভ এনার্জির উৎস। আমার সাথে আমার মায়ের খুশির মুহূর্ত তৈরি হয়
খুব অনেস্টলি স্পিকিং সেটা গান বাজনার মাধ্যমে। এই আনন্দ বা এই খুশিটা হয়তো বলে বোঝানোর নয়। অনেক সময় আমি এবং মা দুজনেই একটু বাক্যহারাই হয়ে পড়ি। বহু গান, বহু মায়ের পছন্দের গান, যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে মায়ের ভালো লাগার সঙ্গে সংযোজিত হয়েছে, মায়ের ভালো লাগার লিস্টে সংযোজিত হয়েছে, সেই ধরনের গানগুলো যখন মা আমার কাছ থেকে শুনতে চায়, বা আমি হয়তো খুব শোনাবো বলে নয়, এমনি হয়তো অভ্যেসবশত করে ফেলেছি, করছি, এরকম মুহূর্ত যখন এসছে, তখন সেই আনন্দটায় হাসি, জড়িয়ে ধরা, এই বিষয়গুলোর ঊর্ধ্বে চোখের জল আশ্রয় পায়। তো সেই আনন্দটা সত্যিই বলে বোঝানোর নয়, মানে তখন আমরা দুজনেই হাপুস নয়নে কাঁদতে থাকি, এবং সেটা আনন্দের কান্না। একটা কথা তো মা সারাক্ষণ বলে চলে, না করো না এই লিস্টে, সেটা হচ্ছে সন্তান মানুষ করার ক্ষেত্রে। আমরা যেভাবে বড় হয়েছি, খুব সাধারণভাবে ওঠা পড়া সব কিছুই খুব স্বাভাবিকভাবে তৈরি হয়েছিল, কিন্তু আজকালকার বাচ্চারা ভীষণ সেন্সিটিভ বলে তাদের ট্রিটমেন্টগুলো একটু অন্যরকম হয়, তাদের সঙ্গে একটু সমঝে কথা বলতে হয়, সমঝে মিশতে হয়। সেই জায়গাটা আমি মেনটেন করি না খুব একটা। হয়তো ছেলেকে ধরে খুব মারধর করছি, দুষ্টুমি করেছে তার জন্যই, খুব স্বাভাবিক। তো মা সেই জায়গাটা ভীষণভাবে বারণ করেন, ওকে বুঝিয়ে বলতে বলেন, এবং সব সময় বলে যে মারধর করো না, এটা করো না, ওকে মেরো না, ওকে মেরো না, ওকে মেরো না। মানে সেটা মায়ের সব সময় বুলি আর কি, তুই ওকে বুঝতে পারছিস না, ও ঠিক বুঝবে, ও ঠিক হবে, এটা মায়ের একটা স্বাভাবিক বুলি, করতে বারণ করেন সব সময়। আমার ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে মায়ের একটা বিষয় সব সময়, মাকে প্রণাম করলেই মা মাথায় আশীর্বাদ করে একটা কথাই বলেন, যার সন্তান তিনি রক্ষা করবেন। কোনোদিন এটা বলে না তোর ভালো হোক, তোর এটা ঠিক হোক, তোর এটা ওই হোক। মা সবসময় বলেন যে তুমি যার কাছ থেকে এসছো, যিনি তোমায় পাঠিয়েছেন এই পৃথিবীতে কিছু কাজের জন্য, তিনিই তোমাকে রক্ষা করবেন, তিনি তোমাকে দেখবেন, সেই কাজের ফোকাস থেকে কোনোদিনও বিচ্যুত হয়েও না। এটা আমার জীবনের একটা অন্যতম বড় শিক্ষা, সারা জীবন মনে রাখবো, বিচ্যুত না হওয়ার চেষ্টা করে যাব আজীবন। আর একটা বিষয় বোধহয়, সেটা আমার হাজবেন্ডের সঙ্গে, আমার মায়ের ওকে ভীষণ পছন্দ, আমার থেকেও অনেক বেশি, মানুষ হিসেবে অবভিয়াসলি। সেই পার্টিকুলার জায়গায় আমি ওকে কখনো যখনো দুঃখ দিয়েছি, সেটাও খুব স্বাভাবিক। হাজব্যান্ড ওয়াইফের লাইফে এই দাম্পত্যে এগুলো তো খুব মানে স্বাভাবিক সাধারণ ঘটনা, প্রত্যেক দিনই ঘটে চলেছে ঝগড়া। তো সেই পার্টিকুলার জায়গায় আমি যখন ওকে আঘাত করে ফেলেছি, হয়তো খুব অজান্তেই কখনো এরকম ঘটনা ঘটেছে, সেই সময় মা আমাকে আলাদা করে বুঝিয়ে বলেছেন যে যেহেতু আমার মাথার উপর বাবা নেই, আমি যেভাবে আমার হাজব্যান্ডকে বন্ধু হিসাবে, একটা ফাদার ফিগার হিসেবে পাশে পেয়েছি, সেই জায়গাটা যেন আমি কোনোদিন অমর্যাদা না করি। আমি মনে মনে বিশ্বাস করি, মায়ের এই কথাটা আমি সাপোর্ট করি এবং মেনে চলার চেষ্টা করি, কিন্তু মানুষ তো, সামনাসামনি অনেক ভুল হয়ে যায়। মায়ের সঙ্গে এরকম বহু মুহূর্ত আছে যেগুলোতে মা ভীষণ খুশি হয়েছেন। তার মধ্যে মানে সবার আগে যেটা আসে সেটা গান ওরিয়েন্টেড বিষয়। আমার এখনো মনে পড়ে, ছোটবেলায় আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল এবং সেই সময় ভীষণ লোডশেডিং হতো, এখনকার মতন ছিল না, লোডশেডিংয়ের পরিমাণটা চতুর্গুণ ছিল। তো সেই সময় বাড়িতে লোডশেডিং হওয়া মানে মোটামুটি গোটা পাড়া কালো অন্ধকারে ঢেকে যাওয়া, এবং বিশাল বড় বড় ছাদ প্রত্যেক বাড়িতেই, সেই ছাদে মাদুর পেতে ঘন্টার পর ঘন্টা গান বাজনা। সেই সময় ছোটবেলায় আমার একদম প্রথম শেখা গান, সব্বার সামনে ছাদের, হয়তো রাত 11টা কি 12টা হবে আমি জানি না, অনেক রাত লোডশেডিংয়ের সময় মাকে শুনিয়েছিলাম, শুধু মাকে নয় অনেকের মাঝে মাকে শুনিয়েছিলাম। তো সেটা মায়ের কাছে একটা বেশ আনন্দের একটা বিষয়, কারণ আমার এখনও সেটা মনে আছে স্মৃতিতে, আমাকে এখনও নাড়া দিয়ে যায়। আর একটা বিষয় বলবো, সেটাও ছোটবেলাকার, যেটার হাত ধরে, এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, কারণ এই ঘটনাটার হাত ধরে আমার গান শেখা শুরু। আমি ছোটবেলায় নাচ শিখতাম, আবৃত্তি শিখতাম, সব বাড়ির বাচ্চারা যেরকম শেখে, সব কিছু শেখা দরকার সেরকম করছে। তো সেই পার্টিকুলার জায়গার থেকে হাওড়ায় আমাদের পৈতৃক বাড়ি, সব কিছুর চর্চাই তখন একটু 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 করে শুরু হয়েছে। আমার মা ভীষণ ভালো গান করতে পারতেন, আগেও বলেছি।
পাড়ায় তখন খুব জলসা হতো, বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় জলসা হতো। তো সেখানে পাড়ার কাকিমা, বৌদি, দিদিরা, বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই পার্টিসিপেট করতেন। তো আমার মাও ব্যতিক্রমী ছিলেন না সেরকম। হাওড়াতেই একটি বেশ বড় জলসায় সেখানে আমার মা পার্টিসিপেট করেছিলেন এবং আমি যথারীতি নাচে এবং আবৃত্তি যাবতীয় যা যা সম্ভব, যা যা শিখি সবই তখন করে ফেলতে হবে। তো সেই প্রত্যেকটা বিষয়ের মধ্যেই আমি ছিলাম। যথারীতি স্টেজে উঠে নাচের স্টেপে ভুল, কবিতা বলতে গিয়ে তার লাইনে ভুল, সব ভুলে ভরা। এবং মা অসাধারণ গান করেছিলেন। পরের দিন একটি পেপারে, নাম করা পেপারে সব্বার নাম বেরিয়েছিল এবং আমার মায়ের নাম বেশ জলজল করছিল, আমার বন্ধুদের নাম ছিল, সেখানে আমার কোনো নাম ছিল না। আমার খুব দুঃখ হয়েছিল এবং বানান করে করে তখন সবে বাংলা পড়তে শিখেছি, কাগজটা সেভাবেই পড়েছিলাম। পড়ার পর কোথাও নিজের নাম খুঁজে না পেয়ে মনে হয়েছিল বোধহয় জীবনের ওর পাশে শিক্ষা হয়েছিল যে নাচ করলে আর আবৃত্তি করলে, কবিতা বললে বোধহয় কাগজে নাম বেরোয় না, গান করতে হয় তার জন্য। তো সেই প্রথম মনে হয়েছিল যে আমার এবার গান করা দরকার। তো মা একটা গান ভীষণ খুব ভালো গেয়েছিলেন ওখানে, মোর বিনায় ওঠে কোন সুরে বাজি। ওই গানটা আমার একটা আমার দাদুর হারমোনিয়াম ছিল, সেই হারমোনিয়াম নিয়ে টেনে খাটের তলার থেকে, আমার মনে আছে তখন খাটের তলায় ট্রাঙ্ক, হারমোনিয়ামের বাক্স এগুলো সব রাখা থাকতো, সেটা বের করে ওই গানটা, আমি তখন সারেগামা পা কিচ্ছু জানতাম না, কোনো নোটের ধারণাই ছিল না, কি করে জানি না ওটা বাজিয়ে গান করেছিলাম, গানটা তুলে গাইছিলাম খুব জেদ করে ভেতর থেকে। তো মা সেটা পেছন থেকে শুনেছিলেন এবং মায়ের দু চোখ ভর্তি জল আবারও, সেটাও আনন্দাশ্রু। এবং মায়ের মনে হয়েছিল বোধহয় এই মেয়েকে গান শেখালে গান হতে পারে। সেইভাবে আমার গান শেখা শুরু। সেটা মায়ের একটা চূড়ান্ত আনন্দের দিন, এটা তো মনে আছে বটেই। আর তৃতীয় একটা ঘটনা যদি বলতে হয় তাহলে রিসেন্ট একটা ঘটনা, আমার জীবনের প্রথম একক 12ই জুন 2015 কলা মন্দিরে অনুষ্ঠিত হলো। সেই অনুষ্ঠানে ঈশ্বরের অসীম কৃপায় বেশ খানিকটা সাফল্য। প্রথম একক হিসেবে যতটা সাফল্য আমি আশা করেছিলাম তার থেকে অনেক 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 বেশি আনন্দ এবং দুহাত ভরে ফিরিয়ে দিয়েছেন মানুষ আমাকে। সেই জায়গাটায় মাকে মঞ্চে তোলা হয়েছিল, মাকে কিছু বলতে বলা হয়েছিল, মা বাক্যহারা ছিলেন এবং দু চোখ ভর্তি জল নিয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং অনেক অনেক আশীর্বাদ করেছিলেন। আমার মনে হয় রিসেন্ট পাস্টে মায়ের থেকে পাওয়া এই আনন্দটা আমি বোধহয় অনেক দিন মনে রাখবো। আমি ভীষণ ইমোশনাল, ভাবুক এবং খুব একটা অন্য চরিত্রের একটা মানুষ, একটু ওভার ইমোশনাল। আমার মা অতটা নন, তিনি ওই যে বললাম ভীষণ সহনশীলা এবং সেই সঙ্গে নিজেকে ধারণ করতে পারেন ভীষণ সুন্দর করে, একটা অদ্ভুত প্লেজিং পার্সোনালিটি। আমার মধ্যে সেটা নেই, আমি ভীষণ বয়ে যাওয়া টাইপের মানুষ। তো এরকম বহু জায়গা হয়েছে, বহু সময় হয়েছে মায়ের সঙ্গে আমার ভীষণ কথা কাটাকাটি বা মনোমালিন্য ইত্যাদি নানা কিছুর পরে মাকে স্বপ্নে দেখেছি যে মায়ের সঙ্গে আমি সেগুলো মিটিয়ে নেবার চেষ্টা করছি এবং মাকে ভীষণভাবে বোঝাচ্ছি। কিন্তু বাস্তবে যখন ফিরে এসেছি তখন দেখেছি যে সেই গ্যাপটা রয়েই গেছে। মাকে বহুবার চিঠি লিখেছি এবং চিঠিগুলো মায়ের কাছে ঠিক কীভাবে পৌঁছেছে আমি জানি না, খুব বোকার মতন বালিশের তলায় কিংবা মায়ের কোনো পড়ার বইয়ের মধ্যে কিংবা মায়ের ড্রেসিং টেবিলের ওপরে কোথাও একটা সবসময় রেখে দেওয়ার একটা প্রবণতা হতো। এবং মা চিঠিগুলো পড়ে বোধহয় ভীষণ হাসতেন, এটাও একটা ব্যাপার, কারণ আমার ইমোশনগুলো তখন ভীষণ, কারণ খুব সত্যি কথা বলতে কি আমি যে যে ভুলগুলো করেছি সেগুলো অনেক সময় অকপটে মুখের সামনে বলতে পারিনি হয়তো, সেগুলোই চিঠি লিখে জানানোর চেষ্টা করেছি। স্বপ্নে কথোপকথন এখন খুব বেশি হয়, কারণ মূল্যবোধের জায়গাগুলো যখন আরও বেশি করে করে মাথা চাড়া দিয়ে ওঠে, অনেক সময় অনেক ঘটনায় মা হয়তো সংযুক্ত নন, কিন্তু বাইরে আমি কোনো ঘটনা, কোনো মানুষের সঙ্গে কথোপকথন বা কোনো একটা ডিলিংসে হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে গেছি বা নিজের সঙ্গে নিজে কথোপকথন করতে গেছি, তখন অদ্ভুতভাবে আমার উল্টো দিকের আয়নায় মা এসে দাঁড়িয়েছেন। সেটা স্বপ্নে সবসময়ই প্রায়ই হয়। এটাই ঘটেছে, এইভাবেই ঘটেছে। পরবর্তীকালে আমরা যত বেশি এগোবো, যখন আমার মা আমার সঙ্গে
ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন না, সেই সময়ের জন্য এই আশ্রয় শব্দটা বোধহয় ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা মাঝে মাঝে এরকম আলোচনা করি, মা মাঝে মাঝেই বলে আমার একটা ভালো ছবি তুলে রাখ, আমি যখন চলে যাব তখন কাজে লাগবে, বাঁধিয়ে টাঁধিয়ে ব্যবস্থা করতে হবে, তুই তো মেয়ে, তোকে 4 দিনের মাথায় কাজ করতে হবে। এসব মা প্রায়ই বলে থাকে এবং আমি মাঝে মাঝেই বলি, মা আমি কিন্তু এই সমস্ত উল্টোপাল্টা কাজকর্ম কিছু তোমার করব না, 4টি লোক খাওয়াবো না এবং বলবো না যে মানে তারা এসে নিন্দে করার সুযোগ পাবে, এটা খাওয়ানো হলো না, ওটা ঠিক হলো না, আত্মীয় স্বজনদের ডাকবো না, তোমাকে তোমার একটা স্মরণ সভা করব এবং আমি ওই চিঠি লিখে লিখে যেরকম ঘটনা ছোটবেলা থেকে মাকে জানিয়েছি, আমার বিভিন্ন অভিযোগ, যন্ত্রণা, দুঃখ, সেইভাবেই তোমার জন্য একটা চিঠি লিখবো যে তুমি আমার জীবনে এক্স্যাক্টলি কি। তো সেই বিষয়টাই আমার এই মুহূর্তে মনে পড়ছে। আমি জানি না আমি সেই সময় কি লিখতে পারবো বা আদৌ আমার সেরকম মানসিক অবস্থা কি থাকবে, কিন্তু এটা বোধহয় ভীষণ বড় সত্যি কথা যে মা প্রত্যেকটা দিন যখন আছেন এখন আমার সঙ্গে, আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু যখন একা থাকি, যখন মুখ থুবড়ে পড়ি, যখন অনেকগুলো অসফলতা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে, সেটা সমস্ত দিক থেকে, সেটা পারিবারিক দিক থেকে হতে পারে, সেটা আমার মানসিক জায়গার থেকে হতে পারে, আমার গান বাজনাগত জগৎ থেকে হতে পারে, তখন সবার আগে যে শব্দটা বেরোয় সেটা হচ্ছে ওফ মা আমি কি করব। তো এর চেয়ে বড় আশ্রয় আর কোথায় হতে পারে? মানে এটা কতটা ডিপেন্ডেন্স হলে, কতটা আশ্রয়ের জায়গা হলে বোধহয় এই কথাটা মনে পড়ে। আমরা সবাই এটা বলি যে ছোটবেলায় জ্বর হয় বা কোনো শরীর খারাপ কিছু একটা হলেই সবার আগে আমাদের মুখ থেকে একটাই শব্দ বেরোয়, মা, মায়ের কাছে যাব। পড়ে গেল, কেটে গেল, সবার আগে চিৎকার করে মা। কিন্তু এগুলো ছাড়াও মা ঠিক কোথায় এবং কতখানি, সেটা প্রত্যেক দিন ফিল করতে পারি। এবং আমি চাই ভবিষ্যতে মা না থাকাকালীন, ফিজিক্যালি আমার সাথে না থাকাকালীনও যেন আমার পাশে এভাবেই আশ্রয় হয়ে থাকে। আমাদের যৌথ পরিবারের সদস্য সংখ্যা ছিল মূলত 16 থেকে 17 জন। ডেলি বাজার হতো এবং সেই বাজারের সমস্ত সবজি সকাল থেকে রাত পর্যন্ত যা যা রান্না হবে সেই প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা করে সবজি কাটা। আমার এখনো মনে আছে, আমি যবে পরিমাণ শিখলাম অঙ্কে, স্বাভাবিকভাবে কোন ক্লাস সেটা আমার এই মুহূর্তে মনে নেই, মা ডেলি 5 কেজি আলু কাটতেন। শুধু আলু নয়, আমাদের বাড়িতে যা যা তরকারি হতো সেটা ব্রেকফাস্টের জন্য হতো, দুপুরবেলা খাবার জন্য হতো, আমার দাদু যা পছন্দ করতেন রাত্রিরের জন্য একটা তরকারি হতো, এবং 70টা রুটি হতো রাত্রির বেলা। হ্যাঁ, এবং 5 কেজি আলু নানা সবজির সাথে মা কাটতেন। এবং আমি যখনই স্কুল থেকে ফিরে দেখতাম মা মোটামুটি বিশাল বড় বড় গামলা এবং একটা বেশ বড় সড়ো বঁটি নিয়ে সারাক্ষণ, মানে মাকে ওই চেহারাতেই আমি দেখেছি। আর যখন মর্নিং স্কুল ছিল, আমাদের তখন গ্যাসের ব্যবস্থা ছিল না, অবভিয়াসলি গ্যাস চুলহা যেটা আমরা এখন ব্যবহার করি সেটা ছিল না, বিশাল বড় বড় দুটো উনুন ছিল। সেই উনুন জ্বালানোর থেকে শুরু করে, সবজি কাটার থেকে শুরু করে, রান্না করার থেকে শুরু করে, রাত্রিরে প্রত্যেককে খেতে দেওয়ার থেকে শুরু করে, এবং সেটা উইথ ঘোমটা, কারণ ঘোমটা না দিয়ে আমার দাদুর সামনে আসা যেত না, এরকমই একটা ব্যাপার ছিল। সেটা সামলানোর পরে আমার বাবার একটা অন্যরকম একটা জায়গা ছিল, অফিসিয়াল জায়গাটা। বাবাকে অনেক কর্মসূত্রে, অনেক ক্লাব পার্টি এগুলো করতে হতো, কাজের সূত্রেই যেতে হতো। মা কিন্তু সেই প্রত্যেকটা জায়গায় তখন একদম অন্য রূপে, অন্য নারী হয়ে বাবাকে সঙ্গ দিয়েছেন, সেগুলোও আমাদের চোখে দেখা। সুতরাং এই যে একটা মানে আমরা যেটাকে গানের ভাষায় রেঞ্জ বলি, জীবনের এতখানি বড় একটা রেঞ্জ নিয়ে উনি বেঁচেছেন সারাটা জীবন। ইভেন কি এখনো আমরাও যখন এখন রেস্টুরেন্টে খেতে যাই বা কিছু, মা কিন্তু সবসময় রেডি। মা কি খাচ্ছে না খাচ্ছে, গিয়ে ওই পনির আর আলুর পরোটা এসবই খায়, আদারওয়াইজ আর কিছু খায় না, মায়ের মেনুটা ফিক্স। কিন্তু সব সময় সারাক্ষণ আমাদের সঙ্গে আছে, আমাদের পাশে আছে, আমি খাওয়াচ্ছি তোদের, চল, কোনো ব্যাপার না। মানে এই যে একটা স্পিরিট, সেটা নিয়ে মা সারা জীবন বেঁচেছেন এবং এখনো বেঁচে চলেছেন। এই সময়টার মধ্যে দিয়ে আমরা জাস্ট দৌড়ে চলেছি, প্রত্যেকটা দিন মুখ থুবড়ে পড়ছি, আবার উঠে দাঁড়িয়ে আবার একটা চলার পরিকল্পনা করে চলেছি। সেই রকম একটা জীবনে, ছুটে চলার জীবনে, আমাদের জীবনে অনেক বিরক্তি, অনেক হতাশা, অনেক
অভালো লাগা আমাদেরকে সব সময় ঘিরে রয়েছে। স্বাভাবিকভাবে আমরা ভীষণ অধৈর্য হয়ে পড়ি, অনেক স্বাভাবিক জিনিসকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারি না, এবং সব থেকে কাছের মানুষ আমাদের কাছে যারা, তাদের উপরেই সেই ক্ষোভটা গিয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবে সবচেয়ে কাছের মানুষ তো মায়েরাই হন। সেই মায়ের কাছে গিয়েই আমাদের সমস্ত ক্ষোভ এবং অভালো লাগাগুলো আমরা উগরে দিতে পারলে বোধহয় বাঁচি। এগুলো করতে গিয়ে একটা কোথাও ভুল হয়ে যায়, কারণ মা তো সেই জায়গা দিয়ে পেরোচ্ছেন না, সেই যন্ত্রণাটার জায়গায় তিনি বিলং করছেন না। সুতরাং আমার পরিস্থিতি বোঝার দায় কিন্তু তার নেই। এই ভুলটা আমরা প্রতিনিয়ত করে ফেলি অনেকখানি অধিকার বোধের জন্য। মনে করি যে আমাকে ধারণ করার, আমি যেরকম আমাকে ধারণ করবে আমার মা, খারাপ ভালো সব কিছু মানিয়ে নেবে। কিন্তু বোধহয় এটা আমরা ভুলে যাই যে মা সম্পর্কের বাইরে তিনিও একজন মানুষ। তারও বোধহয় এইটা বোঝার একটা জায়গা আছে, তারও বোধহয় ভালো লাগা মন্দ লাগার একটা বিষয় আছে, সেটা আমরা বোধহয় ভুলে যাই। আমাদের প্রত্যেকের উচিত সন্তান হিসাবে সেই জায়গাটুকুকে একটু মূল্য দেওয়ার। আমি নিজেও সেই চেষ্টা প্রতিনিয়ত করে চলেছি এবং ভবিষ্যতেও করব। ভুল করব, কিন্তু আবারও করব চেষ্টা শোধরানোর। সবাই সেভাবে যদি আমরা ভাবি, তাহলে আমরা আমাদের আগের জেনারেশনকে একটু কম দুঃখ দিতে পারি।